আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছে। আহ খুবই হতাশার সাথে বলতেছি যে মরক্কোর সাথে ম্যাচটা আমরা হারছি, বাট এইটা এমন না যে এই হারাটাই সবকিছু শেষ, এখানে টুর্নামেন্ট শেষ, এখানে বিশ্বকাপ শেষ। বিষয়টা এমন না। হ্যাঁ, মরক্কোর সাথে ব্রাজিল কিন্তু বাজে ফুটবল খেলছে, কোনো জায়গার সাথে কোনো কানেকশন ছিল না। না অ্যাটাক লাইন আপের সাথে মিডের কানেকশন, না মিডের সাথে ডিফেন্সের কানেকশন, না টোটাল টিমের সাথে গোলকিপারের কানেকশন, একদমই ছিল না। যার কারণে ব্রাজিল মরক্কোর কাছে আউট ক্লাস হয়ে গেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে ব্রাজিল এই ম্যাচটাতে পয়েন্ট নিয়ে বেরোইছে। এত বাজে খেলার পরও পয়েন্ট নিয়ে বেরোনো, এটা খুবই চমৎকার একটা বিষয়। এখন আসেন যে এই ম্যাচটা হারাটা আমাদের জন্য আসলে কতটা, কি বলে এটাকে, সেট ব্যাক বলতে পারেন বা ডিসঅ্যাপয়েন্টিং বলতে পারেন। এটাতে আমি কোনো ডিসঅ্যাপয়েন্টিং দেখি না। কেন দেখি না? এই যে বাজে একটা ম্যাচ ব্রাজিল খেললো, এই ম্যাচটাতে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম। একদম বড় একটা দলের সাথে খেলে আমরা ক্লিয়ার হইলাম যে জায়গাগুলোতে, সেটা হচ্ছে নাম্বার 9-এ আমাদের আসলে খুব একটা বেশি প্রয়োজন হবে না। নাম্বার 9 হিসেবে কাউকে আমাদের টিমে দরকার আছে বলে আমি অন্তত মনে করি না। মিডফিল্ডে লুকাস পাকিওতা একদমই জঘন্য, এবং তাকে বড় ম্যাচে নিলে সে আমাদেরকে পুরো আইহেলা বাস একদম দিয়ে দিবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের ডিফেন্স লাইন আপ যদি একটু ওভারল্যাপ করে ফেলে, তাহলে অ্যালিসন বেকার যে কাজটা করে সেটা হচ্ছে সেও সামনে চলে যায় গোলকিপার ফাঁকা রেখে। এই জিনিসগুলো যে আমাদের চোখে আসছে, অ্যালিসন এবং অ্যাডারসনের এই দুইটারই সেম একটা প্রবলেম আছে, যে আগায় চলে যাওয়া। দেখেন, যে গোলটা আসলে হয়েছে ওই দিন ব্রাহিম দিয়াজের বাস থেকে, যে গোলটা দিছে মরক্কোর স্ট্রাইকার, ওই টাইমে এলিসন বেকার যদি পজিশন মতো থাকতো, তাহলে ওই যে স্ট্রাইকার গোল দিতে গেলে দ্বিধায় পড়ে যেত কোন দিকে মারবো, গোল মিসার সম্ভাবনা থাকতো। এবং পেছনে কিন্তু পজিশনে গ্যাব্রিয়েল এবং মার্কিনেসও লেগেছিল। এলিসন বেকার আগায় আসার কারণে পুরো জালটা ফাঁকা হয়ে গেছে। এখানে এলিসন বেকার সবচেয়ে বাজে একটা কাজ করছে, নাম্বার 1। নাম্বার 2, মিডফিল্ডে ওই দিন আমাদের কোনো কন্ট্রোল ছিল না। কেন জানেন? যে পাকেতা বারবার বল পাচ্ছে, বল ব্রাজিল কম পায় নাই, বারবার বল পাচ্ছে কিন্তু বারবার বল লুজ করতেছে। এর কারণে আমাদের ক্যাসেমিরো এবং ব্রুনো গুইমারেস প্রেসারে পড়তেছে, এবং এই প্রেসারটা চলে আসতেছে ডিফেন্স লাইনের উপর। তবে আর একটা জিনিস, ক্যাসেমিরো এই ম্যাচটাতে ক্যাসেমিরোকে অনেকেই ভাই দেখলাম বাজেভাবে আসলে কথা বলতেছেন। কেউ বলতো ডিজাস্টার পারফরমেন্স করতেছে, কেউ বলতেছেন মানে ক্যাসেমিরোকে খুবই বাজেভাবে কথা বলা হচ্ছে। বাট একটা ম্যাচের ক্যাসেমিরো আপনি তাকে এক ম্যাচেই তাকে ডাউন করে ফেলতেছেন, সেটা এমন না। হ্যাঁ, ক্যাসেমিরোর ভুল ছিল যখন প্রতিপক্ষ অ্যাটাকে আসলো, সাথে সাথে কুইক ভাবে আসলে ডিফেন্স, এই 3 ডিফেন্স লাইন আপটা সে ক্লিয়ার করতেছিল না, এখানে একটা প্রবলেম ছিল। বাট মরক্কো যে এইভাবে হাই ইন্টেন্সিটি দেখাবে, এটা আসলে কেউ গুণাক্ষরও ভাবে নাই। এটা আমাদের একটা ভুল। যে কার্লো আনচেলত্তি বলছিল না, যে আপনি যদি ভয় না পান তাহলে সিংহকে বিড়াল মনে হবে। তো মরক্কোকে আমরা প্রতিপক্ষ বড় ভাবছি, অনেক বড় ভাবি নাই যে আমাদের এই লেভেলে থ্রেট দিবে। এটা হচ্ছে একটা ভুল, টেকনিক্যাল একটা মিস্টেক। এইবার আসি, আমাদের যে মিডফিল্ডে যে গলতটা হয়েছে, এর কারণে কিন্তু অ্যাটাক লাইন আপটা পুরো ফাঁকা, অ্যাটাকে ভালো বল যাচ্ছে না, আর গেলেও সেটা লেফট সাইড দিয়ে, রাইট সাইড ফুল ফাঁকা। রাইট সাইডে না আছে ওয়েজলি, ইভানেস তো এমনিতেও আগাই যায় না। সো এইখানটাতে আসলে একটা বল ফাঁকা, এবং পাকে তাকে রাখা হয়েছে একটু সাইড ঘেসে রাইট উইং এর। তো পাকে তাতে বল পাইলে বল মিস করে, এবং রাফিনাকে রাখা হয়েছে ভিনির সাথে একটু পিছনে। তো একসাথে ভিনি এবং রাফিনাকে খেলালে তো ওয়ার্কআউট করবে না। হয় রাফিনাকে প্রপার রাইট উইং এ খেলাইতে হবে, নাইলে রাফিনাকে আপনি লেফটে খেলাবেন, ভিনিকে অফ করবেন। তো ভিনিকে তো অফ করার সুযোগ নাই। তো রাফিনাকে হয় রাইটে খেলাবেন, নাইলে রাফিনাকে অফ করবেন। রাফিনাকে অ্যাটাকিং মিডে খেলায়া কখনো ভিনির সাথে খেলানো সম্ভব না। এই জায়গাটায় আমার কাছে মনে হয় রাইট উইঙ্গে সবচেয়ে মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রায়ান। লুই এনরিকে অবশ্যই ইম্পর্টেন্ট, বা সেটা হাফ টাইমে পরে, বাট হাফ টাইমের আগে না। মূলত এই ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়রের ইন্ডিভিজুয়াল যে পারফরমেন্সের কারণে আমরা কিন্তু ম্যাচটা ড্র করে ম্যাচ শেষ করছি। আঞ্চলিক পরিকল্পনায় কোনো ভুল ছিল না। সারপ্রাইজ দিতে সে ইবানেজ এবং ডগলাস সান্তোসকে একাদশে ইনক্লুড করে, এবং ইগোর থিয়াগোকে। বাট একটা প্রবলেম, সেটা হচ্ছে যে ইগোর থিয়াগো
প্রিমিয়ার লিগে সে ব্রেনফোর্ডের চমৎকার গোল করতেছে, বাট একজন স্ট্রাইকার, ব্রাজিলিয়ান স্ট্রাইকার যে বল রিসিভ করতে পারে না, সে ভাই স্ট্রাইকার হলো কেমনে? আমার এটা চিন্তা। এত এত বল তার কাছে যায়, সে বলটা রিসিভই করতে পারে না, অবাক লাগে। একজন স্ট্রাইকার যে বল রিসিভ করতে পারে না, সে গোল করবে কি? এখানটাতে বড় মিস্টেক কার্লো আনচেলত্তি করে ফেলছে, সেটা হচ্ছে জও পেদ্রোকে আসলে দলে না রেখে, অথবা এইখানটাতে শুধু পেদ্রো যে ফ্লামেঙ্গোতে খেলে তাকে রাখলেও ঠিক হতো। ওভারঅল মিলে আমি মরক্কোর সাথে যে ম্যাচটা খেলছি আমরা, মরক্কো ভাই স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স টাইপের একটা টিম বর্তমান হয়ে গেছে। মরক্কোর সাথে এই দলগুলো খেলা পরেও দেখবেন মানে কান্নাকাটি লেগে যাবে। সো আমি মনে করি ব্রাজিল তার লাইনে আছে, হাই মানে ইন্টেন্সিটি। এই ম্যাচটাতে ব্রাজিল যে পয়েন্ট লুজ করে না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে ব্রাজিল লাইটটাকে আছে, ব্রাজিলের প্রবলেমগুলো কার্লো ধরতে পারছে, এবং আশা করি নেক্সট ম্যাচে এটা আর প্রবলেম হবে না। আপনি এই ব্রাজিলকে প্রথম ম্যাচে বাজে জঘন্য পারফরমেন্সের জন্য ভাই আপনি খারাপ বলতে পারেন না। একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রথম ম্যাচ খারাপ করতেই পারে। ব্রাজিল চ্যাম্পিয়ন হতে আসছে, কার্লো আনচেলত্তি চ্যাম্পিয়ন হতে আসছে। একটা ম্যাচ, এই ম্যাচটা আগে হওয়াটা ব্রাজিলের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, বিশেষ করে প্রথম ম্যাচ হওয়ার কারণে। ব্রাজিল ম্যাচ যেহেতু হারা নাই, মরক্কোর সাথে ব্রাজিল যারা ডিফেন্ড করছে, ব্রাজিল মরক্কোকে থ্রেট তৈরি করাইছে। তো আমি এইখানটাতে খুবই আশাবাদী, এবং আমি হোপফুলি খুবই যে ব্রাজিল খুব চমৎকার হবে, এবং এই টুর্নামেন্টে 2026-এর শিরোপার কন্টেন্ডার অনলি মাত্র ব্রাজিল, আর কেউ না। ভুল অনেক জায়গায় ছিল, টিম কম্বিনেশনের একটা ভুল এখনো রয়ে গেছে, এখনো এই সলিডিটি আসতে একটু টাইম লাগবে। তবে কার্লো আনচেলত্তির একটা ফিলোসফি আছে, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তির দলকে টুর্নামেন্ট শুরু থেকেই মনে হয় যে সবচেয়ে জঘন্য দল। টুর্নামেন্ট যখন একটু আগায় তখন মনে হয় যে কার্লো আনচেলত্তির দলটা টপ 5-এ আসতে পারে। যখন টুর্নামেন্টটা কোয়ার্টার থেকে সেমিতে কোয়ার্টার হয়ে যায়, তখন কার্লো আনচেলত্তির দলকে সবাই শিরোপার দাবিদার হিসেবে ধরে। তার মানে হচ্ছে যত বেশি উপরে যাই, তত কার্লো আনচেলত্তির টিমটা শক্তিশালী হয়ে ওঠে। এটাও হবে, এবারও হবে, হোপফুলি আপনারা দেখতে পাবেন। সো এই মরক্কো এবং ব্রাজিলের ম্যাচটাতে যতই খারাপ কিছু ছিল না কেন, সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় একটা এক্সাম ব্রাজিলের হয়ে গেল। নেক্সট এক্সামগুলো ব্রাজিল এত কঠিন দিবে না, খুব ইজিলি হ্যান্ডেল করবে ইনশাআল্লাহ। সো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। সো একটা ম্যাচে হোপলেস হয়েন না। আর একটা জিনিস, আমি এই কয়দিন ভিডিও দিতে পারি নাই, একটু ঝামেলা ছিল, আপনাদের সাথে শেয়ার করছি। নেক্সট থেকে ইনশাআল্লাহ ভিডিও কন্টিনিউয়াসলি আসবে। আল্লাহ হাফেজ। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে।